বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনি হেসে ওঠে যবে জিন্দেগানি। জরুরি সভা ডেকেছে ছাত্রদল। জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। ক্যাশলেস বাংলাদেশের জন্য প্রত্যেকের হাতে চাই স্মার্টফোন। জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনি হেসে উঠে যবে জিন্দেগানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এর আগে দুপুর আড়াইটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শহীদ হাদির এমন ঐতিহাসিক ও বিরচিত বিদায়ে তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন খেলাফত মজলিসের আমির ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শনিবার ২০ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে মামুনুল হক বলেন, শরীফ ওসমান হাদিকে আমি জীবনে মাত্র ৩ বার স্পর্শ করতে পারলাম। এরপরই ও চলে গেল অন্য এক জগতে, ধরাছোঁয়ার বহু ঊর্ধ্বে। প্রথমবার স্পর্শ করেছিলাম ২৪শে মে ২০২৫ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত শাপলা স্মৃতি সংসদের কনফারেন্সে, যেখানে সে আমার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল, বক্তব্য রেখেছিল, বলেছিল শাপলার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প, সাধারণ একজন শিক্ষার্থী থেকে হেফাজতের আমির বলে অভিহিত হওয়ার ঘটনা। আমাকে নিয়েও নিজের অনুভূতি ব্যক্ত করেছিল, আরও অনেক কথা বলেছিল। তিনি বলেন, দ্বিতীয়বার যখন তাকে স্পর্শ করি তখন সে নিস্তেজ, অচেতন। গত ১২ই ডিসেম্বর শুক্রবার সোয়া ২টোর দিকে আত্মতায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়ায় তাকে দেখতে ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেছিলাম এক নজর দেখার জন্য। অবশেষে যখন তাকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে স্থানান্তর করা হয়, তখন তার স্ট্রেচার ধরে তাকে স্পর্শ করার সুযোগ হয়েছিল। সর্বশেষ আজ স্পর্শ করলাম কফিনবন্দি বীর শরীফ ওসমান হাদিকে, জানাজা শেষে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার অন্তিম শয্যার উদ্দেশ্যে। মামুনুল হক লেখেন, খুব অল্প সময়ে তার সঙ্গে আমার এই উপাখ্যান, সময়ের এই সাহসী সন্তানের সঙ্গে জীবনের এই টুকরো টুকরো স্মৃতিগুলো রোমন্থন করলাম নিজেকে গৌরান্বিত ভেবে। তার মৃত্যু জুলাই বিপ্লবকে যেভাবে পুনর্জাগরিত করল তা দেখে খুনিরা আফসোস করতেই পারে, কষতে পারে লাভ লসের হিসেব। এমন মৃত্যুকে নিয়েই রচিত হয়েছে অমর কাব্য। জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনি হেসে উঠে যবে জিন্দেগানি। জরুরি সভা ডেকেছে ছাত্রদল। জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার ২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সহসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থানে বিকাল ৪:৩০টায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা শাখার সুপার 5-এর সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। জামায়াতে ইসলামী যদি আশ্রয় না দিত তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মেজর অবসর আখতারুজ্জামান রঞ্জন।
শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জে কটিয়াদী উপজেলার গোচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে। আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কথায় জামায়াতে ইসলামী কষ্ট পায় সেই কথা আমি বলবো না, প্রয়োজনে আমার জবান কেটে দেব, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো মন্দের সঙ্গেই থাকব। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে, এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত ৩ বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলে মিশে বসবাস করবে। তিনি বলেন, আমি কোনো নির্বাচনে অংশ নেব না। জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো ভালো জায়গায় রাখবে। জামায়াতের কাছে ৩টি আবদার তুলে ধরে আখতারুজ্জামান বলেন, প্রথমত, আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাস ও দখলদার মুক্ত বাংলাদেশ। আমরা আর চাঁদা দিতে চাই না, রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। দ্বিতীয়ত, সত্য প্রকাশ ও শান্তি প্রতিষ্ঠা চাই, বিশৃঙ্খলা নয়। শান্তির মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হোক। তৃতীয়ত, সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা চাই, মানুষ মানুষকে সম্মান করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, আমরা একজন ত্যাগী হাদিকে হারিয়েছি। আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ হত্যার সঙ্গে জড়িত প্রয়োজনে পাতাল থেকে তুলে এনে হলেও তাদের বিচার করতে হবে। আমরা শুধু বিচারই চাই না, শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে চাই। সভায় কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্ডিয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তিনি। ক্যাশলেস বাংলাদেশের জন্য প্রত্যেকের হাতে চাই স্মার্টফোন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের প্রথম জেলা হিসেবে কক্সবাজারকে ক্যাশলেস জেলায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিকের হাতে ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছাতে হবে। আমদানি রপ্তানি কাজ সহজ করতে সার্বক্ষণিক লেনদেনের জন্য বাংলাদেশে সব পোর্ট ও এয়ারপোর্টে খুব দ্রুতই আরটিজিএস চালু করা হবে। শনিবার ২০ ডিসেম্বর নগরী হ্যাডিসন ব্লুতে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেন। সভায় করণীয় বিষয়ক কনসেপ্ট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন। এ সময় গভর্নর বলেন, চট্টগ্রাম অঞ্চলের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের জন্য সিঙ্গাপুর, দুবাই ও হংকংয়ের মতো আঞ্চলিক ও বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে হবে। চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এ অঞ্চল সমুদ্র, পাহাড় ও সমতলের এক অনন্য অঞ্চল। এই সম্ভাবনা পূর্ণ রূপ দিতে আর্থিক খাতের সুদৃঢ় ভূমিকা অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আমাদের দায়িত্ব হল উৎপাদনমুখী খাতে পর্যাপ্ত ও স্বল্প মূল্যের ঋণ প্রবাহ নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অফ অনার ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য